আচ্ছা, তোমাদের আজকে তাহলে লাস্ট ক্লাস, ঠিক আছে? আর কি অসুবিধা থাকলে আগে বলবে, ঠিক আছে? এখানে অনেকগুলো পিআই কি কোশ্চেন করে দিচ্ছি, এই কোশ্চেনগুলো করানোর পরে কার কিছু যদি অসুবিধা থাকে কার কিছু অসুবিধা থাকলে তাহলে আজকে বলবে, ঠিক আছে? আগে পিওর কোশ্চেনগুলো সব করে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে, তারপরে তোমাদের এখানে যার যা অসুবিধা সেগুলো সবই বলবে, ঠিক আছে? এখানে সব হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আছে, 2023-এর আছে, 2022-এর আছে, ঠিক আছে? এইগুলোই হচ্ছে তাহলে প্রথমে করানো হবে। আচ্ছা দেখো তাহলে প্রথমে কি কোশ্চেন আছে, কি দেখা যাক কি বলছে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে একটু দেখি। হ্যাঁ, কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, if the dissociation constant of the acetic acid is এত, the hydrolysis constant of the sodium is, আচ্ছা বিয়োজন ধ্রুবক দেয়া আছে, বিয়োজন ধ্রুবক দেয়া আছে, তাহলে এটা আচ্ছা বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, তাহলে এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা থেকে তাহলে আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? সেই সূত্র একটা আছে, সেই সূত্র থেকে সূত্রটা জানলে হয়ে যাবে। আচ্ছা, এর অ্যান্সারটা তাহলে আমি নিচে করে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্সারটা আমি নিচে করে দিচ্ছি। আমাকে বলছে যে কি বলেছে, সোডিয়াম অ্যাসিডেটের আর্দ্র বিশ্লেষণের মাত্রা, তাহলে আমি এর সূত্রটা একটু নিচে লিখে দিচ্ছি এইখানে। কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, তাহলে এর সূত্রটা হচ্ছে যে কে ডাব্লিউ সমান কে এইচ ইন্টু কে এ। এবার এই কে এইচ এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে, তাহলে কি হবে, কে ডাব্লিউ বাই হচ্ছে কে এ, হলো? তাহলে কে ডাব্লিউর মান আমরা জানি 10⁻⁻14 হয়, এই ভ্যালুটা দেওয়া থাকবে না, কে এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে কে এর ভ্যালু? কে এর ভ্যালু দেওয়া আছে ওই 1.6 ইন্টু 10⁻⁵ দেওয়া আছে, যে আর্দ্র বিশ্লেষণের মাত্রা বের করতে বলেছে। তাহলে একবার নিচে চলে যাই, এই যে তাহলে এই ভ্যালুটা দেওয়া আছে, কত দেওয়া আছে বলছে 1.6 ইন্টু 10⁻⁵। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার, যে ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেশন করবে, আমি তো করেছি মোটামুটি 0.625 ইন্টু 10⁻⁹ এসছে, তার মানে অ্যান্সারটা কত এসছে 0.625 ইন্টু 10⁻⁹। দেখি এটা তো বাকিটা দেখো, ওইটা কোথায় আছে অ্যান্সারটা, এই 21 তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। জাস্ট সূত্রটা আমি লিখেছি কে সমান কে ডাব্লিউ ইন্টু কে এ, সূত্রটা জাস্ট লিখে দিয়েছি, সেটা থেকে হয়ে গেছে, ঠিক আছে? আর এটা কিচ্ছু করতে হয়নি। তারপরে দেখছি দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ফর দ্য ফলোইং হাফ সেল। ও আচ্ছা, এটা তো E0 সেল করলেই হবে, E0 রাইট মাইনাস লেফট, তাহলে E0 রাইট মাইনাস লেফট করলেই হয়ে যাবে, রাইট মাইনাস লেফট করলেই হবে, অ্যানোড মাইনাস ক্যাথোড। তাহলে এর জন্য আমি নিচে চলে যাচ্ছি, ঠিক আছে? একবার নিচে চলে যাই, এখানে E0
রাইট মাইনাস লেফট, ওইটা করলেই চলে আসবে অ্যান্সার, কিছু করার দরকার নেই। রাইট মাইনাস লেফট। একটা আছে অ্যানোড মাইনাস ক্যাথোড, অ্যানোডে হচ্ছে আমাদের অক্সিডেশন হবে আর একটা রিডাকশন হবে, ঠিক আছে। এবার এই তো এখানে দেওয়া আছে Fe2+, কার অক্সিডেশন কার হয়েছে, জিঙ্ক থেকে Zn2+, অক্সিডেশন কার হয়েছে, জিঙ্কের অক্সিডেশন, তাহলে জিঙ্কের ভ্যালুটা কত আছে, -0.76, -0.76, ঠিক আছে। রাইট মাইনাস লেফট ওইটা থেকেই করতে হবে। তাহলে আমি একবারে নিচে অ্যান্সারটা, এই সূত্রটাকে একবার লিখে দিচ্ছি। E0, এই যে কোশ্চেন নাম্বার 22, E0 সেল সমান E0 রাইট মাইনাস E0 লেফট, E0 রাইট মাইনাস E0 লেফট। তাহলে ওইখানে সব ভ্যালুগুলো দেওয়া আছে, তো এই ভ্যালুগুলো সব একটা একটা করে পুট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাহলে কোথায় গেল, এই যে ভ্যালু কি কি দেওয়া আছে আগে দেখতে হবে, রাইটে কি আছে, লেফটে কি আছে। হাফ সেল রিয়াকশন দেওয়া আছে, প্রমাণ বিজারণ হবে, এই যে। তাহলে এই ভ্যালুটা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে। রাইট মাইনাস লেফট, একটা হচ্ছে অক্সিডেশন মাইনাস রিডাকশন, অক্সিডেশন মাইনাস, এখানে অক্সিডেশন, এই যে রিয়াকশন অক্সিডেশন কার হয়েছে, জেডেন থেকে Zn2+, এর অক্সিডেশন হয়েছে, এর অক্সিডেশন মানে 76 থেকে 44, মানে ওই যে 35 এর কাছাকাছি হবে, এই অ্যান্সারটা যে বি হবে। বোঝা গেল, আমি জাস্ট করে দিলাম, সূত্রটা লিখে দিয়েছি। তার বলছে নিম্নলিখিত এদের মধ্যে কোনটা পরাচুম্বক নয় বলেছে, তার মানে ডায়াম্যাগনেটিক। এদের মধ্যে কোনটা ডায়াম্যাগনেটিক বলেছে, ডায়াম্যাগনেটিক। তাহলে ডায়াম্যাগনেটিক কি করে বের করতে হয়, এদের মধ্যে কোনটা ডায়াম্যাগনেটিক, মানে আমাকে টোটাল ইলেকট্রন কাউন্ট করতে হবে। তাহলে প্যারাম্যাগনেটিক নয় বলেছে, ডায়াম্যাগনেটিক। তাহলে আমি ধরো একটা করতেছি, ধরো অক্সিজেন কত হয়, অক্সিজেন 8 × 16 আর দুটা, তাহলে এই যে আমি ধরো এইটা করতেছি O2-। আচ্ছা, এটা নিচে একটু যাই, কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23। তাহলে O2 2-, তাহলে এর কি হবে, অক্সিজেনের আছে 8 × 2 + 2, তার মানে হচ্ছে +2, তার মানে হচ্ছে এই যে 18 ইলেকট্রন, এটা হচ্ছে ইভেন নাম্বার, তার মানে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে আমাদের এইটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, বোঝা গেল। তাহলে এটা কোথায় আছে, এই যে, বোঝা গেল। তারপর এখানে বলেছে এইগুলোর মধ্যে কার অক্সিডেশন নাম্বারটা 0, হুইচ নিম্নলিখিত যৌগগুলি কোনটিতে আয়রনের সর্বনিম্ন যোজ্যতা দেখা যায়, সর্বনিম্ন যোজ্যতা কোথায় দেখা যায়, মানে অক্সিডেশন স্টোর একটা করে বের করে দেখতে হবে, আমরা এতগুলা বের করতে তো পরীক্ষার সময় চলে যাবে। তাহলে আমি তো জানি এদের মধ্যে কোনটার হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে, এই যে যৌগটা ডিতে যেটা আছে Fe2CO, এটা হচ্ছে আয়রনের জারণ সংখ্যা 0, এইটাতে, এইখানে হচ্ছে আয়রনের জারণ সংখ্যা আমাদের কত হবে, 0 বলছে, এখানে সর্বনিম্ন বলেছে, সর্বনিম্ন, তাই জন্য অ্যান্সার ডি হয়ে যাবে। হয়েছে। তারপরে আমাদের কি বলেছে, অভিন্ন আকৃতিযুক্ত অনুযুগল কোনটা, ও আচ্ছা, এটা তো এই টাইপের প্রশ্ন মোটামুটি একটা প্রত্যেক বছর আসে, এবারেও আসবে। এদের মধ্যে এটা তো সেই কেমিক্যাল বন্ডিং এর একটা প্রশ্ন, এগুলো আসবেই, প্রত্যেকবার একটা আসবেই, যে আকৃতি সমান, কোনটাতে নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ে সমান, এই মোটামুটি এরকম টাইপের তো প্রশ্ন প্রত্যেকবারই একটা আসবে। ঠিক আছে, এবার আমাকে খুঁজে বের করতে হবে কোনটা স্ট্রাকচার বলছে সমান, আইডেন্টিক্যাল শেপ, আইডেন্টিক্যাল, এই যে এটা আমি দেখতেই পাচ্ছি, যে সির অপশনটা আমি তাও একটু ড্র করেছি, XCF2 আর হচ্ছে CO2, XCF2, এটা কত কোশ্চেন 25, কোশ্চেন নাম্বার 25, আমি একটু নিচে করেছি, কোশ্চেন নাম্বার 25, XCF2, তাহলে হচ্ছে হাফ, সূত্র ছিল H=2 হাফ ইন্টু জেননের 8 আর 2, এটা হচ্ছে তাহলে 5, তাহলে XCF2 স্ট্রাকচারটা কি হবে, এই X এইরকম হয়ে যাবে, এইদিকে একটা করে লোন পেয়ার আছে, এইখানে একটা ফ্লুরিন আছে, আর এইখানে একটা ফ্লুরিন আছে, আর কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচার কি হয়, বলো। আর এটাও লিনিয়ার, এটাও লিনিয়ার,
বোঝা গেল? এটাও লিনিয়ার, এটাও হচ্ছে আমাদের লিনিয়ার, দুটাই হচ্ছে লিনিয়ার। আমাদের দুটাই লিনিয়ার, মানে এটা হয়ে যাবে আমাদের রৈখিক, আর এটাও। তাহলে আমাকে বলছে সেম স্ট্রাকচার, তাহলে কোথায় আছে অপশন, এই যে সিটটা। বোঝা গেল? এবার চলে আসি কোশ্চেন নাম্বার, কপার সালফাইডের আকরিক থেকে কপার নিষ্কাশনের সময় নিম্নলিখিত কোন যৌগটির সাহায্যে সিউকেটকে বিজারিত করা হয়? এটা তো সেই রিয়াকশন মনে রাখতে হবে। এই Cu2S এটা হচ্ছে ইউজ করা হয়, এটা তো একটু বেশি করে পড়লে তবেই পারা যাবে, নাহলে এত ভিতরে কোশ্চেন পারা যাবে না, এটা পড়তে হবে। যে কপার সালফাইড আকরিক থেকে কপার নিষ্কাশনের সময় কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি নিম্নলিখিত যৌগটির সাহায্যে CO2 কে বিজারিত করা হয়, এটা তো মনে রাখতে হবে, এটা CO2 ইউজ করা হয়, এটা মনে রাখা ছাড়া কিছু করার নেই। আচ্ছা, তারপরে আবার একটা একই রকম টাইপের রিয়াকশন দেওয়া আছে, যে কোন বিকারক ব্যবহার করে দ্রবণে উপস্থিত SO2 পাওয়ার মাইনাস এবং Cl মাইনাস আয়ন থেকে আয়নকে দূরীভূত করা হয়? এখানে দেওয়া আছে NaOH। কোন বিকারক ব্যবহার করে দ্রবণে উপস্থিত SO4 মাইনাস এবং Cl2 মাইনাস আয়ন হইতে অ্যাকচুয়ালি SO24 মাইনাস আয়নকে দূরীভূত করা হয়? এটা তো বেরিয়াম হাইড্রোক্সাইড, মানে একটা রিয়াকশন আছে, কোথায় লিখবো এটা উপরে লিখে দিচ্ছে এইখানটা। এই রিয়াকশনটা এইরকম হবে, যে BaOH এর হোল 2 প্লাস SO4 2 মাইনাস রিয়াকশন করে হয়ে যাবে BaSO4, এটা অধক্ষেপ পড়ে সাদা রঙের, আর এটা হচ্ছে আমাদের ওই যে মাইনাস, তার মানে আমাদের এইটা হয়ে যাবে অ্যান্সার। এর অ্যান্সারটা এখানে করে দিলাম। ঠিক আছে, এই অ্যান্সারটা এবার উপরে করে দিয়েছি। আচ্ছা, এরপর এখানে দেওয়া আছে যে এই যৌগগুলোর মধ্যে IUPAC নাম, এটা তো করেই দিয়েছিলাম একবার, আবার এসছে। IUPAC নাম কি হবে? 28। IUPAC নাম কি হবে তাহলে? একটু দাঁড়িয়ে যাও, একটু জয়েন হবে নাকি দেখি। কাজ করছে না কি? আচ্ছা, IUPAC নাম লিখতে বলেছে এখানে, তাহলে IUPAC নাম কি হবে? IUPAC নাম, তাহলে যৌগটাকে আগে আমাকে 1 2 3 করে করতে হবে। আচ্ছা, তাহলে নাম্বারিংটা ফার্স্টে আমি নাম্বারিংটা কোন দিক থেকে করব? এখানে নাম্বারিংটা খুব ইম্পর্টেন্ট, যে কোথায় হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপটা OCH3, এটাকে কি বলে? মিথক্সি গ্রুপ, মিথক্সি। তাহলে এই দিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4 5, 1 2 3 4 5 হয়েছে, 1 2 3 4 5, তাহলে ওই দিক থেকে নাম্বারিং করতেছে এইখানে 1 2 3 4 5 হয়েছে। তাহলে কি হবে? তাহলে 2 তে OCH3 করে মিথক্সি, তাহলে 2 মিথক্সি কোথায় আছে? এই একটাতেই আছে 2 মিথক্সি, 2 মিথক্সি। বোঝা গেল? নাম্বারিং করে দিলাম 2 মিথক্সি। এটা সহজ ছিল, IUPAC নাম। এরপরে কি আছে দেখি, কি কোশ্চেন আছে, তাই গেল। না,
নিচে আছে নিচে নিচে থেকে যাচ্ছে ঠিক আছে। আচ্ছা, এবার বলছে C4H4 আণবিক সংকেত বিশিষ্ট একটি আণবিক, কি বলছে, একটি হাইড্রোকার্বন কতগুলি পরমাণু এক সরল রেখে, কতগুলি পরমাণু বলছে এক সরল রেখায় অবস্থিত আছে, কতগুলো পরমাণু। তাহলে আগে আমাকে স্ট্রাকচার বের করতে হবে। C4H4, C4 মানে কার্বন 4টা আছে আর হাইড্রোজেন মাত্র 4টা, তাহলে কি রকম হতে পারে? আমি একটা স্ট্রাকচার ড্র করার চেষ্টা করতেছি, এইখানে করতেছি। HC, আমাকে কার্বন কিন্তু 4টা বলেছে আর হাইড্রোজেন কিন্তু 4টা, সেরকম আমাকে ভেবে লিখতে হবে। তাহলে এইটা, তাহলে কার্বন 2টা হয়ে গেছে, হাইড্রোজেন এইটা 1 হয়েছে। তারপর এদিকে যদি এইটা করি, সি ডবল বন্ড সি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এরকম করলাম, হয়েছে। তাহলে আমাকে বলছে এক সরল রেখায় কতগুলো আছে, তাহলে 1 2 3, আচ্ছা অনেকগুলো বেশি হয়ে গেছে, এখানে ডবল বন্ডটা এখানে দিতে হবে, এটা একটু মুছে দিই। এখানে আমাকে বলছে 4টা কার্বন আছে, এতগুলো কার্বন দিলে হবে না, আমাকে জাস্ট বলেছে 4টা কার্বন আর 4টা হাইড্রোজেন, 4টা কার্বন আর 4টা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের কথা মাত্র 4টা বলেছে। তাহলে কি হবে, তাহলে এইখানে সি লিখে দিলাম, ডবল ওয়ান, তাহলে 1 2 3, আচ্ছা হয়েছে। তাহলে 4টা কার্বন 4টা হাইড্রোজেন, এখানে বলছে সরল রেখায়, একই সরল রেখায় কতগুলো পরমাণু আছে, এইটা সরল রেখায় 1 2 3 4, 4টা পরমাণু আছে, বোঝা গেল? এইটা সরল রেখায়, এইটা 1 2 3 4, এখানে বলছে এক সরল রেখায় কতগুলো পরমাণু আছে, এইটা বোঝা গেল তো? কতগুলো পরমাণু আছে জিজ্ঞাসা করেছে, যে এক সরল রেখায় কতগুলো পরমাণু আছে আমাদের। তারপর বলছে ট্রাই ব্রোমো বেঞ্জিনের সম্ভাব্য সকল সমাবেশের সংখ্যা, এটাও তো আগে করে দিয়েছিলাম একবার। কি হবে তাহলে, ট্রাই ব্রোমো বেঞ্জিনের সম্ভাব্য সকল সমাবেশের সংখ্যা, এটা কি কি হবে? তাহলে ওই যে এইরকম স্ট্রাকচার হবে, ব্রোমিন ব্রোমিন ব্রোমিন, একটা দুটা তিনটা আর একটা ওই 1 3 5, এখানে একটা ব্রোমিন, এটা একটা, সরি এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন, বোঝা গেল? এই তিনটা স্ট্রাকচার মানে হয়ে যাবে আমাদের সি অ্যান্সার। এবার বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি জলীয় সর্বোচ্চ দ্রাব্যতা রয়েছে। আচ্ছা, জল মানে পোলার দ্রাবক, জল তো একটা পোলার, মানে H প্লাস আর OH মাইনাস। আমাকে খুঁজে বের করতে হবে কোথায় হচ্ছে সব থেকে লবণগুলা কোথায় আছে, তাহলে যেগুলো লবণ থাকবে সেগুলো হচ্ছে বেশি জলে দ্রবীভূত হবে, তাই না? তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এদের মধ্যে কোনটা লবণ, সেটাই তাহলে জলে সব থেকে বেশি দ্রবীভূত হবে, তাহলে কোনটা হবে? তাহলে আমাদের জানি তো যে ফেনল, বেনজোইক অ্যাসিড, বেনজোফেনল, সোডিয়াম বেনজোয়েট, মানে C6H5CO মাইনাস Na প্লাস, তার মানে এটা লবণ, তার মানে এটা হয়ে, বোঝা গেল? তারপরে তারপরে কি আছে বলছে এর অনুবন্ধী অ্যাসিড, আচ্ছা কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস হবে এইটা, তাহলে কনজুগেট অনুবন্ধী অ্যাসিড, তার মানে এখানে একটা হাইড্রোজেন যোগ হবে আর একটা ওই তো চলে যাবে, তাহলে কোথায় আছে, H3 প্লাস আছে, এই তো। তাহলে প্রথমে অনুবন্ধী অ্যাসিড বলেছে, অনুবন্ধী অ্যাসিড মানে একটা হাইড্রোজেন যোগ হবে, কোথায় যোগ হয়েছে, এ আর সি, তার মানে এ আর সির মধ্যে কিছু একটা অপশন হবে। এবার বলেছে অনুবন্ধী ক্ষার, মানে একটা হাইড্রোজেন চলে যাবে, সেটা নাইট্রোজেন আর অক্সিজেন, অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ বেশি তার থেকেই যাবে, তার মানে এটা হবে অ্যান্সার। অনুবন্ধী অ্যাসিড আর অনুবন্ধী ক্ষার বলেছে, যে কোনটা আমাদের আগে দেখতে হবে আমাদেরকে, যে হচ্ছে কোনটার অনুবন্ধী অ্যাসিড কোনটা বেস। অনুবন্ধী অ্যাসিড মানে এখান থেকে একটা হাইড্রোজেন প্রথমে যোগ হবে, আর ক্ষারক মানে একটা হাইড্রোজেন চলে যাবে, সেটা কোথা থেকে যাবে, নাইট্রোজেন থেকে একটা আছে, নাইট্রোজেন সঙ্গে আছে আর হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ বেশি তাই এখান থেকে চলে যাবে।
তারপরে কি বলেছে, দুটি আলাদা বাল্বে আদর্শ গ্যাস এ বি রাখা আছে। এ গ্যাসের ঘনত্ব বি, আচ্ছা এ গ্যাসের ঘনত্ব বি গ্যাসের ঘনত্বের দ্বিগুণ। এ গ্যাসে আণবিক ভর বি গ্যাসের অর্ধেক। একই তাপমাত্রায় এ ও বি চাপের অনুপাত বের করতে বলেছে। তাহলে এইটা কোথায় করব? এইখানে করে দিচ্ছি, এইখানে করে দিচ্ছি, এই জায়গাটা করে দিচ্ছি। নিচে কি জায়গা আছে? নিচে জায়গা আছে, নিচে জায়গা আছে। তাহলে এটা 33 কোশ্চেনটা আমি নিচে করে দিচ্ছি। 33 কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন নাম্বার 33টাকে আমি নিচে করে দিচ্ছি। কি বলছে, একটা গ্যাস আর একটা বলছে দ্বিগুণ। তাহলে একটাকে ধরলাম এম এ আণবিক ভর, আর একটা এম বি বাই 2 বলেছে। আর একটার ঘনত্ব বলেছে যে আর একটার দ্বিগুণ বলেছে, তার মানে এটা 2 করে দিলাম, হয়েছে। আর উষ্ণতা সমান বলেছে, দেখি কি বলেছে উষ্ণতাটা। 33 বলেছে দুটি আলাদা এ বি রাখা আছে। এ গ্যাসের ঘনত্ব বি গ্যাসের দ্বিগুণ, ওই জন্য 2 মাল্টিপ্লাই করেছি। আর এ আণবিক ভর বির অর্ধেক, ওই জন্য বাই 2 করেছে। একই তাপমাত্রায় ও তাপমাত্রা একই বলেছে, তাহলে T1 T2 করে দিলাম, চাপের অনুপাত। তাহলে কি হবে, নিচে করে দিচ্ছি। তাহলে T1 সমান T2। এবার আমরা জানি পিভি সমান RT। এবার এই ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এই জায়গায় লিখবো আমরা পি ইন্টু ঘনত্ব ডি সমান এম বাই ভি। তাহলে ভি সমান এম বাই ডি, তাহলে ভি এখানে লিখবো এম বাই ডি সমান RT। তাহলে ডি সমান কি হবে, পি এম বাই RT হলো। এইখান থেকে আমাদের সব চলে আসবে। তাহলে হয়ে যাবে, একবারে করেছি ডি এ বাই ডিবি। তাহলে এখানে আসবে পি এ এম এ বাই RT বাই পিবি এম বি বাই আর T1 T2 দুটো সমান বলেছে, এগুলো সব কেটে যাবে। তাহলে এখান থেকে আমাদের রেশিও আসবে, কার রেশিও বের করতে হবে, পি এ আর পিবি। তাহলে ডি এ ডিবির মান দেওয়া আছে, তাহলে আমাকে পি এ ইজ টু পিবি করবে, দেখবে 4:, তাহলে 4:1 মানে সি হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে সান্দ্রতাঙ্কের মাত্রা। এটা তো সান্দ্রতাঙ্কের মাত্রা, সান্দ্রতাঙ্কের মাত্রা তো আগে তো মাত্রা কি হয়, মাত্রা তো মনে রাখতে হবে ml-1 t-ml-1 t-1, এটা হবে ইন এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তারপর 35 ইন এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কি দেওয়া আছে, প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার 2 ঘন্টা পরে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের এত গুণ হলে বিক্রিয়া অর্ধায়ু বের করতে দিয়েছে। তাহলে অর্ধায়ুটার সূত্রটা জানতে হবে আগে। এটা কোথায় করবো, 35 এর কোশ্চেন, 35 এরটা তাহলে নিচে করে দিচ্ছি। 2 ঘন্টা দেওয়া আছে, আর একটা প্রাথমিক গাঢ়ত্ব 0.625, বিক্রিয়ার অর্ধায়ু সময়কাল। তাহলে কোশ্চেন নাম্বার 35 এরটা নিচে করে দিচ্ছি, 35। তাহলে আমাকে বলেছে টি হাফ বের করতে বলেছে, টি হাফ সমান 0.693 বাই কে। আবার কে সমান কি বলেছে, 1 বাই টি ln এ বাই এ মাইনাস এক্স। এই ভ্যালুটা দেওয়া আছে, এ বাই এ মাইনাস এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, আর কিচ্ছু না, সব ভ্যালু এখানে দেওয়া আছে। তাহলে এখানে পুট করে দেবো যে কে সমান 1 বাই টি ln 1 বাই 0.0625, এই ভ্যালুটা পুট করতে হবে এখানে আমাকে। এখান থেকে আমি তাহলে অ্যাকচুয়ালি কে এর ভ্যালুটা পাবো। কে এর ভ্যালুটা, টির ভ্যালু দেওয়া আছে, 2 ঘন্টা বলে দিচ্ছে এটা। তাহলে এটা হবে 1 বাই 2 ln 1 বাই 0.0625। বোঝা গেল? তাহলে ওই ভ্যালুটা টোটালটা অ্যাকচুয়ালি
এই যে 625, এই 625টা অ্যাকচুয়ালি কত, মানে হচ্ছে আমাদের 1/, এই ভ্যালুটাকে ক্যালকুলেশন করতে হবে। 625টা কত, 16, 4 স্কোয়ার 16, মানে অ্যাকচুয়ালি 625 মানে 1000/, এটাকে এইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়, ক্যালকুলেটর দরকার নেই, এটা ln, তাহলে উপরে হবে 1000/625, তাই না? এইটা হয়তো লেখা যায়। তাহলে এটা মানে কত স্কোয়ার, এই যে 100 স্কোয়ার, ওইভাবে লিখতে হবে না, যে ওখান থেকে আমরা ভ্যালুটা পাবো। বোঝা গেল? এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে, যে এই ভ্যালুটা, কে এর ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে এই কে এর ভ্যালুটা এখানে পুট করলেই তো ভ্যালুটা চলে আসবে। তাহলে এইভাবে এটা করতে হবে। এটা কোথায় আছে, তাহলে ওইটা তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে এটা 0.52 ঘন্টা আসবে, 0.52 ঘন্টা। এটা ক্যালকুলেশন ওইভাবে করলেই চলে আসবে। সূত্র লিখে দিচ্ছে, একবার ইজি ছিল। না, আবার কোশ্চেন কোথায় আছে, হুম হুম। ও আচ্ছা, ছেড়ে আছি, না না না, ছেড়ে আসছে, এটা তো 22, তার আগে আছে, দাঁড়ানো দাঁড়ানো। আচ্ছা, এটা তো বলে দিয়েছি, 35 এর কোশ্চেন বলে দিয়েছি, এটা হয়ে গেছে। 35 এর পর এই যে 36, এই যে। আচ্ছা, এবারে এখানে বলেছে ক্যারি দ্য 2 মার্কস ইচ ওয়ান অফ দ্য অপশন 1 কারেক্ট, নো নেগেটিভ মার্কস, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। এখানে হচ্ছে মানে অনেকগুলো অ্যান্সার কারেক্ট হতে পারে। এবার প্রথমে আছে নিম্নলিখিত, আচ্ছা, কোন বিবৃতিগুলি P46 এর ক্ষেত্রে কারেক্ট বলেছে। আচ্ছা, বলছে P4 উভয় অক্সিজেন অ্যাসিড গঠন করে H3PO4। আচ্ছা, জলের সঙ্গে রিয়াকশন করতে হবে, আমাদের জলের সঙ্গে রিয়াকশন করে দেখতে হবে যে কোনটা কি করে এটা। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে P4, আচ্ছা এর গঠনটা একটু জানতে হবে, P4O6 আর আচ্ছা P4O10, গঠনটা একটু এঁকে দিচ্ছি এখানে। P4, এটা আমি এইখানে একটু ড্র করে দিচ্ছি, কোথায় গেল এইখানটা, পি পি, এই যে এর নিচে জায়গা আছে, এই যে এইখানে করে দিচ্ছি। 36 এর কোশ্চেন, 36, পি 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 পি, এইখানে প্রায় P4O6, আর একটা বলেছে P4O10, এই একটা, আর একটা হচ্ছে O10, যেটা একই রকম হয়, P4O10। এইরকম হয়েছে P4O10, এইটা দেওয়া আছে। আর বলছে P4O6, এর নিচে লিখে দিই, P4O6 প্লাস ওয়াটার, এরা কি করে H3PO3। P4O10 এটাও জলের সঙ্গে রিয়াকশন করে, দিয়ে তৈরি করে ফসজিন গ্যাস হয় একটা, আছে এইটা লিখে, কোথায় গেল কোথায় গেল, এইখানে লিখে দিচ্ছি, H3PO4 প্লাস
H3PO3 হয়েছে, H3PO3 আর একটা আছে, আচ্ছা এখানে একটা এখান থেকে একটা ফসফিন গ্যাস আছে, ফসফিন গ্যাস, মানে এটা হচ্ছে PH3 তার। এবার এইগুলো এগুলো হয়, এবার দেখি ওখানে কি কি বলেছে, ওখানে কি কি বলেছে এবার দেখি অপশানে কি কি বলেছে, অপশানে কি কি বলেছে এবার দেখতে হবে। কোথায় গেল কোশ্চেন, এই যে বলছে উভয় অক্সিজেন অ্যাসিড গঠন করে PH3, হ্যাঁ এটা তো ঠিক আছে, অপশান এ তো ঠিক। অপশান প্রতিটি পি অণুতে ও পরমাণুর সাথে যুক্ত আছে এবং অক্সাইডে প্রতিটি পি পরমাণু পাঁচটি কি বলেছে, পাঁচটি অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত। আচ্ছা ওই স্ট্রাকচার গুলো একটু দেখতে হবে, স্ট্রাকচার গুলো দেখলে বুঝে যাবে যে কি কি আছে, কার সঙ্গে যুক্ত আছে। আচ্ছা P4 অক্সাইডে প্রতিটি পি তিনটি অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত, P4O10 অক্সাইডে প্রতিটি, তাহলে এর স্ট্রাকচার গুলো দেখলেই বুঝতে পারো। তাহলে দেখো বিটা হবে না, এটা সিটা হবে, সি, সি কারেক্ট আছে, এ আর সি হচ্ছে এদের কারেক্ট অপশন। বোঝা গেল? আমি এর নিচে সব করে দিচ্ছি ডিটেলসটা, ওই যে তারা একটু দেখে নেবে যে কোনটা কি ম্যাচ করেছে। এবার বলছে কোন জলীয় মিশ্রণটি বাফার দ্রবণ, আচ্ছা বাফার, যে এদের মধ্যে কোনটা বাফার হিসাবে কাজ করবে। তো NaCl, এটা কি করে হবে, NaCl তো হবেই না, NaCl আর NaOH যে স্ট্রং হয়, বাফার কাজ করে লঘু অ্যাসিড তার লবণ, লঘু অ্যাসিড যেটা হবে লঘু অ্যাসিড এবং তার হচ্ছে লবণ হচ্ছে বাফার দ্রবণ হিসেবে অ্যাকচুয়ালি কাজ করে, লঘু অ্যাসিড এবং তার লবণ। তার কোনটায়, প্রথমেরটা তো একবারেই হবে না। Na2PH4 আর NaH2PO4, এটা একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, এই যে তাহলে এটা তো হবেই, Na2HPO4 এটা তো অ্যাসিডিক বাফার হিসেবে কাজ করে। আর কোনটা বাফার হিসেবে কাজ করবে, এইখানে বোরাক্স আর হচ্ছে বোরিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিডিক বাফার হিসেবে কাজ করবে। আর একটা হচ্ছে এইটা NH4Cl এবং হচ্ছে, তাহলে অনেকগুলো অপশন আছে, এইটা হবে না, হয়েছে, বোঝা গেল? এটা বাফার হিসেবে কাজ করবে না। এবার বলছে দ্য প্রোডাক্ট ফ্রম ইন দ্য ফলোইং রিয়াকশন, নিচের কোন যৌগটি তৈরি, আচ্ছা এটা তো সেই হ্যালোফ্রম রিয়াকশন, হ্যালোফ্রম রিয়াকশনে কি কি যৌগ তৈরি হয়, এটা যে হ্যালোফ্রম, এটা তো বি তো হবে, হ্যালোফ্রম হবে। আর একটা এইটা, বোঝা গেল? তার মানে এটা এ আর বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোনটির কোনগুলি সবকটি, আচ্ছা ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল, মানে রেজোনেন্স স্ট্রাকচার সবগুলার সমান আসবে, কোনটার হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার সমান আসবে। আচ্ছা কার্বনেটের CO3 সবগুলো ইকুইভ্যালেন্ট হবে, কার্বনেটের সবগুলা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার হবে, এইটা এ তো অবশ্যই হবে। তারপরে কোনটা আছে, আচ্ছা কার্বনেটের আমি একটু ড্র করে দিই এইখানটা, 39, কার্বনেট এই একটা, এই একটা, তারপরে আর একটা কি হবে এইরকম, এইটা। তারপরে কার কার বলেছে দেখি, একটু দেখি বলছি। তারপরে আর কার ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার হবে, আচ্ছা এই দিকে আর কি আছে এবার দেখি দেখি। আচ্ছা এটার এখান ক্যানোনিক্যাল, এটা আইডেন্টিক্যাল হবে না, এই একটা আইডেন্টিক্যাল হবে, কারণ এই পজিটিভ সাইনটা ডাবল বন্ডটা এদিকে আসবে, পজিটিভ সাইনটা এদিকে আসবে, এখানে একটু করে দিই ছোট, এই যে এইটা CH2
ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড CH2 প্লাস, এটা একবার আইডেন্টিক্যাল, এই দুটোতে একই স্ট্রাকচার। আর এটা কিন্তু হয়, এটা বইয়েই দেওয়া আছে, তার মানে এ হবে, সি হবে আর ডি হবে, এ হবে আর সি হবে আর ডি হবে। তারপরে কি বলছে, কোনো কঠিন বস্তুর পৃষ্ঠে গ্যাসীয় অধিশোষণের ক্ষেত্রে অধিশোষণের মাত্রা কিভাবে বাড়বে? আচ্ছা, অধিশোষণ, আচ্ছা এটা একটা হয়, একটা তাপমাত্রা কমিয়ে হয়, আর একটা হচ্ছে কঠিনটিকে চূর্ণ করলে হয়ে যাবে, তার মানে এটা আমাদের হয়ে যাবে এইটা, মাত্রা বাড়বে বলছে, হ্যাঁ, কঠিনটাকে চূর্ণ করে হয় অধিশোষণের মাত্রা। এই জন্য তো আমরা আলু টালু কেন ছোট করে কেটে সেদ্ধ করতে দিই, বা যে কোনো জিনিসকে ছোট করে দিলে তাড়াতাড়ি কেন সেদ্ধ হয়, নাহলে আমি তো গোটা আলুই দিয়ে সেদ্ধ করতে পারতাম, কারণ ছোট করে কাটলে তবেই তো বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বলছি কঠিনটিকে যত চূর্ণ করবে তত অধিশোষণের মাত্রা বাড়বে, বোঝা গেল? এটা হয়ে গেছে। এবার কি আছে দেখি, এইখানে স্টার্ট 22 স্টার্ট হবে, এইটা এবার 22 কোশ্চেন। আচ্ছা, ইথাইল 3 অক্সো ক্ষারের সঙ্গে বিক্রিয়া কোন অ্যানায়নটি তৈরি করবে? আচ্ছা, কোনটা তাহলে এখানে বলছে কোন অ্যানায়নটা তৈরি করবে, তাহলে এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে কোন অ্যানায়নটা অ্যাকচুয়ালি এই যে ইথাইল 3 অক্সো বিউটানেট ক্ষারের সঙ্গে বিক্রিয়া কোন, এই যে এই রিয়াকশনটা জানলেই বুঝে যাবে এটা, এটা হচ্ছে বিট, কারণ এটা কি এইখানে মাইনাসটা এইখানে আসবে, রেজোনেন্স হবে, এবারে এই যে এইখানে একটা যাবে, বা এই মাইনাস সাইনটা এদিকে আসতে পারে, এইদিকে যাবে, এই জন্য এটা বিটটা হবে। আচ্ছা, এবার দেওয়া আছে উল্ফ কিসনার বিজারণ, ও এটা দারুণ একটা রিয়াকশন আছে। উল্ফ কিসনার বিজারণে কি হয়? উল্ফ কিসনার বিজারণে এইখানে হয়, যতই সিও এইটা থাকবে অ্যাকচুয়ালি এটা CH2 তে ট্রান্সফার হয়ে যাবে, মানে সিও গ্রুপটা যেখানে থাকবে অ্যাকচুয়ালি এরকম হয়, সিও গ্রুপটা যেখানে থাকবে তারা CH2 তে ট্রান্সফার হয়ে যাবে, এটা তো হবেই। তাহলে দেখি আমরা উল্ফ কিসনার কোথায় সিও আছে CH2, দেখো সিও CH2 কিন্তু সব জায়গায় হয়েছে এই চারটা, তাহলে কোথায় পার্থক্য কোথায়? এই যে এর একটা অসুবিধা আছে এই রিয়াকশনে, কি সেটা? এই বিটা পজিশন থেকে প্রোটন নিয়ে এটা হচ্ছে ডবল বন্ড তৈরি করে, আছে এই যে বিটা পজিশন থেকে, তার মানে এটা আছে এই যে কি করবে, এইখান থেকে এইখান থেকে একটা প্রোটন নেবে, এই প্রোটনটা এখানে আসবে, আর এইটা লিভিং গ্রুপ হিসেবে চলে যাবে। এইটা হচ্ছে উল্ফ কিসনার বিজারণে একটা আছে অসুবিধা, মানে আমরা যেখানে এরকম বিটা পজিশনে হ্যালো প্রোটন থাকবে সেখান থেকে কিন্তু ওই ডবল বন্ড বা এলিমিনেশন রিয়াকশন হয়ে যাবে, ওই জন্য আমরা এটা কিন্তু যেখানে সেখানে ইউজ করতে পারবো না, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বিটটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে কি আছে দেখি, তাই গেল, খুঁজে পাওয়া যাচ্ছে, আসছে না একটু কোথায় কোথায় হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কেটে চলে গেছে। আচ্ছা, এখানে বলেছে উপরের প্রদত্ত যৌগগুলির মধ্যে ইনল ফরমেশনের সঠিক ক্রম আছে, সবাই ইনল হবে। ইনল কোথায় হবে? আলফা বিটা পজিশনে প্রোটন থাকতে হবে, বিটা পজিশনে কোথায় প্রোটন আছে দেখো ভালো করে লক্ষ্য করো, বিটা পজিশনে কোথায় প্রোটন আছে, এইটা আলফা, এইটা এর আলফা, এটা বিটা, এটা বিটা, প্রোটন আছে, এরও বিটাতে আছে, এরও বিটাতে আছে, এরও বিটাতে, এইখানে দেখো এইটা বিটা, এইটা এর আলফা পজিশন, এখানে আলফা পজিশন, এটা বিটা, এখানে প্রোটন নেই,
সব থেকে ভালো, কিন্তু এটা তো 6 মেম্বার, তাহলে 2 তে সব থেকে ভালো হবে। 2 পরে 1 তারপরে 3 এরকম অপশন আছে। 2 পরে 1 তারপরে 3, 2 পরে 1 তারপরে 3, এই যে বোঝা গেল। তারপরে এইটা দেওয়া আছে যে আর এস নোমেনক্লেচার, তাহলে তো একবারে সহজ আর এস। তাহলে প্রথমে ব্রোমিন হচ্ছে 1 নম্বর হবে, ব্রোমিন 1, এটা 2 হবে, এটা 3 হবে, তাহলে 1 2 3, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা এস হবে। তাহলে এস মানে কোথায় অপশন, আইদার সি আর ডি কিছু একটা হবে। তাহলে এবার হচ্ছে কেসিএন ইট ইজ, ও এটা তো তাহলে আমাদের SN2 রিয়াকশন। এটা তাহলে কি আমাদের SN2 রিয়াকশনে কি হয়, ইনভার্সন হয়, মানে এস থাকলে আর হবে, আর থাকলে এস হবে। বোঝা গেল, ইনভার্সন রিয়াকশন হবে। ইনভার্সন রিয়াকশন মানে তাকেই বলে ইনভার্সন, যা কনফিগারেশন থাকবে সেই কনফিগারেশনটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে, যা কনফিগারেশন থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে, এস ছিল তার মানে আর হবে, তার মানে বোঝা যাচ্ছে যে এই জন্য দিয়েছে, এটা আর এস করতে হবে না, এখানে SN2 দিয়েছে, বুঝে নিতে হবে যে কি হবে, তার মানে এটা সি হয়ে যাবে। তারপরে বলছে উপরিক্ত বিক্রিয়াটিকে বিবেচনা করো, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি অ্যানিলিন থেকে অ্যাসিটিলাইট, আচ্ছা অ্যাসিটিলাইট সংকেত দিয়েছে, কোনটা করে না বলেছে। C6CO CH3O, দেখতে পাচ্ছ তো, এই তো এটা তো ফিডেল ক্লাব অ্যাসাইলেশন, এটা যাবে, অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিলেও যাবে, আর এই যে বেঞ্জোফেন এটা দিলেও হবে, তার মানে করে না বলেছে, এই জন্য তার মানে সি হবে। এগুলো সবই করে, এগুলো সবাই হচ্ছে এইটা করে। এখানে এই অ্যানিলিনে এই রিয়েজেন্ট 3টা 1 2 3 এরা দিলেই সঙ্গে সঙ্গে অ্যাসিটানলাইট হয়ে যায়, এ বি সি ডি হবে, কিন্তু সি হবে না বলেছে, এখানে করে না বলেছে, ওই জন্য সি হবে অ্যান্সার। তারপরে একবারে সহজ, যে অ্যাসিডটির ঊর্ধ্বক্রমে অ্যাসিডিটি, আচ্ছা অ্যাসিডিটি মানে আমাকে সবসময় দেখতে হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোথায় আছে, হয় NO2 গ্রুপ, সেটা আবার প্যারাতে আছে, তার মানে তো দেখতেই পাচ্ছি 3 সব থেকে বেশি হবে, আছে 3 বেশি, ওই CD কিছু একটা হবে। প্রথমে দেখে খুঁজে নেবো আগে কোথায় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তারপরে ওই 3 পরে তারপরে 2, 3 পরে 2 কোথায় আছে, এগুলা বেশি কিছু করার, একবারে ইজি কোশ্চেন। অ্যাসিডিটি বললেই আগে দেখতে হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোথায় আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ খুঁজে আগে ফার্স্টে বের করতে হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। বোঝা গেল, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আগে খুঁজে সঙ্গে সঙ্গে বের করে নিতে হবে, তারপরে সঙ্গে সঙ্গে আমাদের আগে দেখতে পাচ্ছি 3 তে আছে, তারপরে 2, তারপরে 1, তারপরে 4, এটা তো ডোনেটিং গ্রুপ, এই জন্য এটাকে লাস্টে করে দেবো। একবার ইজি ছিল। তারপরে কোথায় আছে কোশ্চেন দেখি, আচ্ছা হার ধ্রুবককে এইভাবে প্রকাশ করা হয়, বিক্রিয়াটির সমীকরণ সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করা। আচ্ছা এইটা কি, এই সেই যে ইকুয়েশন, মানে কেমিক্যাল কাইনেটিক্সটা ভালো করে তোমরা পড়ে যাবে কিন্তু, কে সমান A ইন্টু e⁻ এই হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশনে আমরা যদি বোথ সাইডে লগ নেই, সেখান থেকে আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে, বোথ সাইডে লগ নেওয়ার পরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, তারপরে এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। মানে ওইটা বোথ সাইডে লগ নিয়ে আমাকে কম্পেয়ার করতে হবে, যে লগ এইটাকে বোথ সাইডে লগ নেই, সেটার সঙ্গে কম্পেয়ার করে দিলে সিটির মানটা চলে আসবে, একবারে সহজ, একবারে জলের মধ্যে। এটা বোথ সাইডে এই ইকুয়েশন, এবার বোথ সাইডে লগ নিলাম, লগ এ সমান লগ এ মাইনাস ইয়ে বাই আরটি হয়েছে। এটা এটা 2.303 আরটি, দেখবে ইকুয়েশনটা এটা আছে। তাহলে এই যে সিটির সঙ্গে সিটি, ওই বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি, ওই যে এর মানটা কত, তাহলে ওইটার সঙ্গে শুধু এর মানটা বের করতে বলেছে, তাহলে 2.303 বাই আর সি আছে ওইটা, এই যে এইটা, জাস্ট এইটার সঙ্গে আমাকে এই ইকুয়েশনটা কম্পেয়ার করতে হবে, ওই যে এইখানটা কম্পেয়ার করলেই আমি পেয়ে যাব, জাস্ট এই ইকুয়েশনটা কম্পেয়ার করলেই চলে আসবে যে কি হবে। তাহলে 2.303 সি আর, তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার। এইটার সঙ্গে জাস্ট কম্পেয়ার করলেই চলে আসবে, আর কিচ্ছু না, এখানে কম্পেয়ার করেই করতে হবে। আমি এইটা নিয়েছি, বোথ সাইডে লগ নিলেই চলে আসবে, বুঝা গেল, কম্পেয়ার করে একবার সহজ। এটা এবার দেওয়া আছে
ও কে আই ডিএমএফ, তার মানে এটা SN2 রিয়াকশন বাট পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ডিএমএফ আছে কে আই, তার মানে এরা কি করে ডিএমএফ কে প্লাসটাকে স্ট্রং করে দিবে, এই যে এরকম করে ডিএমএফটা ধরে আছে আর আই মাইনাসটাকে ফ্রি করবে, আই মাইনাসটা ফ্রি থাকবে ফ্রি, কারণ এই ডিএমএফ আছে বলে ডিএমএফ এর কাজ এটা, আই মাইনাসটাকে ফ্রি করবে, তার মানে SN2টা ভালো হবে, SN2 ভালো হবে, তার মানে এই শুধু সিএলটাকে আয়োডিনে ট্রান্সফার করে দেবে, এই সিএলটা হবে না, এখানে SN2 হতো কিন্তু এখানে 3 ডিগ্রি আছে এই জন্য এটা হবে না, বোঝা গেল, তার মানে সিএলটা থাকবে কিন্তু আয়োডিনটা চেঞ্জ হবে, কোথায় আছে ওই প্রথমেই আছে, আর সবগুলো দেখো সিএল দেখতে পাচ্ছি সবগুলাই, তার মানে এটা এ হয়ে যাবে অ্যান্সার। এটা হয়ে যাবে, কেটে গেছে, আসছে আসছে। এখানে আছে, বলছে দা অতি লঘু জলীয় দ্রবণে কে আই দ্রবণে লঘু জলীয় সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে যে সল্ট উৎপন্ন হয় তার কণাগুলি হলো, ও আচ্ছা, এই তো সিলভার আয়োডাইড হয়ে যাবে, সিলভার ঋণাত্মক, এটা ঋণাত্মক আধানযুক্ত সিলভার আয়োডাইড, ঋণাত্মক আধানযুক্ত এটা আছে সিলভার আয়োডাইড। আবার দিয়েছে, মানে কেমিক্যাল কাইনেটিক্সটা ভালো করে দেখে যেতে হবে, কেমিক্যাল কাইনেটিক্স ভালো করে দেখে যেতে হবে, নাহলে এর কোশ্চেন বারবার আসতেছে। ওই আবার একটা প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া দিয়েছে, যে আমরা ওইখানে বলেছে প্রথম ক্রম বিক্রিয়ায় কি হবে, ওই যে একটা ইকুয়েশন ছিল না প্রথম ক্রম বিক্রিয়া, যে এ সমান, এর অনেক রকম বিক্রিয়ার রূপ আছে, সেই রূপগুলো সবগুলো জেনে দেবে, ই সমান মাইনাস কে বাই টি, এখানে ওই এক্স এর সঙ্গে তুলনা করেছে, তাহলে A0 মাইনাস এ সমান এক্স, এই সমীকরণগুলো সব তুলনা করতে হবে, তুলনা করলে আমরা সেই এক্স এর মানটা, যে এক্স আর টির মধ্যে কি সম্পর্ক হবে আমাকে সেটা বের করতে হবে, এক্স আর এই A0 মাইনাস এক্স বলেছে, ওই যে এর হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব, বিক্রিয়া হার ধ্রুবক, বিক্রিয়ত পদার্থ বি এর গাঢ়ত্ব এক্স এর সহিত সমের সম্পর্ক, এক্স এর সঙ্গে সময়ের, মানে এক্স আর টির মধ্যে কি রিলেশন সেটা আমাকে বের করতে বলেছে, এক্স আর টির মধ্যে কি রিলেশন সেটা আমাকে বের করতে হবে। তাহলে ওই আসল ইকুয়েশনটা কোনটা, আসল ইকুয়েশনটা হচ্ছে ওইটা, এ সমান A0 ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস, এই যে ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ওখান থেকে আমাকে কম্পেয়ার করতে হবে, দিয়ে আগে কোনটা হবে কম্পেয়ার করলে দেখতে হবে এক্স এর সঙ্গে টি রিলেশন। তাহলে কেমিক্যাল কাইনেটিক্স দেখতে পাচ্ছ যে 2-3টা কোশ্চেন বারবার আসতেছে। আচ্ছা, এটা কি হচ্ছে নিম্নতর উষ্ণতা HNO3 এর সঙ্গে P2O5 এর রিঅ্যাকশনে কি হয়, H3PO3 হয়, H3PO3, কিন্তু H3PO3 তো অপশন নেই, তাহলে কি হবে HNO3 প্লাস P2O5 প্লাস অ্যারো সাইন দিয়ে কি হয় H3PO3, সেটা তো অপশন নেই, আর তার সঙ্গে আরেকটা জিনিস তৈরি হয় N2O5 হয়, কোথায় আছে এইখানে এই জিনিসটা, তার মানে N2O5, তো এটাও জিজ্ঞাসা করতে পারে, অনেক জায়গায় এটাও জিজ্ঞাসা করেছে H3PO3, যেটা যেখানে জিজ্ঞাসা করবে তাই করতে হবে। আচ্ছা, তারপরে এটা বললাম ডি হবে, দ্য কালার অফ ইডিটিএ, ওই যে ক্যালসিয়াম ইডিটিএ কমপ্লেক্স, ক্যালসিয়াম অ্যাকচুয়ালি কালারলেস হবে, D0, এখানে ডি থাকে না, D0 বা D10 হলে সবসময় সেটা কালারলেস হয় বা বর্ণহীন। বোঝা গেল, তারপরে এখানে বলেছে কোনটা বলেছে গঠন সংকেত মেসো 2,3 বিউটেন ডাইওল নয় বলেছে, তাহলে মেসো কম্পাউন্ড নয়, তার মানে আলাদা আলাদা, তাহলে এটা তো মেসো কম্পাউন্ড, এই যে ভাগ করা যাচ্ছে এটা তো মেসো কম্পাউন্ড, এটা তো হয় দুটাকে ভাগ করা যাবে,
তাহলে বাকিগুলো আমাদেরকে নোমেনক্লেচার করতে হবে। নোমেনক্লেচার করলে তবে বুঝতে পারবো। উপরে আর থাকবে, নিচে এস থাকবে, সেটা মেসো কম্পাউন্ড। তাহলে যদি উপরে আর এধারে আর, তখন সেটা মেসো মেসো হবে না। বুঝা গেল? এদিকে এটা মেসো কম্পাউন্ড, কারণ এটা আলাদা আলাদা ভাগ করা যাচ্ছে, যে একবারে ভাগ করা যাচ্ছে। দেখো এই প্লেন যাচ্ছে সিগমা প্লেন, তার মানে এটা হচ্ছে আমাদের মেসো কম্পাউন্ড। এই যে এইটা আর এটা মেসো কম্পাউন্ড। এখানে বলছে কোনটা মেসো কম্পাউন্ড নয়, কারণ উপরে আর নিচে এস সেটাও মেসো, উপরে আর নিচে আর সেটা কিন্তু মেসো কম্পাউন্ড। তাহলে আর এস নোমেনক্লেচার করে ফেলি আমরা। তাহলে এটা 1 নম্বর, নিচে 2, তার মানে এটা 3, তার মানে 1 2 3, তাই তো 1 2 3, 1 2 তার ক্লকওয়াইজ, কিন্তু হাইড্রোজেনের দিকে আছে, উপরে এস। তাহলে এটা আবার নোমেনক্লেচার করি, 1 হবে, এটা উপরেরটা 2 হবে, নিচেরটা 3 হবে, 1 2 3, এটাও তাহলে ক্লকওয়াইজ, তার মানে এস। তার মানে এটাই হচ্ছে মেসো কম্পাউন্ড নয়, তার মানে এ হবে অ্যান্সার। উপরে এস নিচে এস, তার মানে এটাকে যদি আর এর এস থাকতো তখন সেটা মেসো কম্পাউন্ড, এটা মেসো কম্পাউন্ড নয় বলেছে কিন্তু। বোঝা গেল? ভালো প্রশ্ন। এদের মধ্যে বলছে কোনটা প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক আমি তো অড ইলেকট্রন বের করেই করে দিতে পারবো কোনটা আমাদের প্যারাম্যাগনেটিক হবে। আচ্ছা, নাইট্রোজেন কার্বন, এটা কত হয়? কার্বনের হয় আমাদের 6 আর অক্সিজেনের 8 14, তার মানে এটা ডায়াম্যাগনেটিক। হচ্ছে প্যারাম্যাগনেটিক, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, 8 7 15, তার মানে এটা হচ্ছে অড নাম্বার। বোঝা গেল? একদম তো সহজ। এবার হচ্ছে নো নেগেটিভ মার্ক। আচ্ছা, এবারে আছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের মোর দেন ওয়ান অপশন। দেখি কোথায় গেল কোশ্চেন। ও এইখানে আছে। এখানে বলছে মোর দেন ওয়ান অপশন হয়েছে, ক্যারি 2 মার্কস। এখানে বলছে কোনটা কোনটা, কি বলছে? দা ফর কমপ্লেক্স কম্পাউন্ড দা কারেক্ট স্টেটসমেন্ট আর। চতুস্তরা কি অষ্ট উভয় জটিল যৌগের ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রনের সঙ্গে লিগেন্ডের প্রকৃতির উপর নির্ভর করে। হ্যাঁ, অবশ্যই করে, তার মানে এটা হবে তো কারেক্ট। সাধারণভাবে তামা এবং জিঙ্ক যথাক্রমে রঙিন এবং বর্ণহীন জটিল যৌগ, বর্ণহীন জটিল যৌগটা। হ্যাঁ, তামা জিঙ্ক, তামা এবং জিঙ্ক যদি হচ্ছে D1 বা D2 3 D0 বা D10 হলে তবেই তো হচ্ছে আমাদের D0 বা D10 হলে তবেই সেটা কালারলেস হবে। তার মানে তো তামা আর এবং জিঙ্ক বর্ণহীন মানে কালার। Zn2 Zn2 তো কি হবে? Zn2 তার মানে Zn জিঙ্ক 2 প্লাস জিঙ্ক 2 মানে D10, তার মানে এটা কালার হবে, এটা বর্ণহীন বলেছে, তার মানে এটা হবে না। তার মানে স্ববর্গীয় যৌগগুলির আকার কেন্দ্র ধাতব সংকরের সঙ্গে স্ববর্গীয় যৌগগুলির আকার ধাতব সংকরানের উপর নির্ভরশীল নয়, এটা ভুল আছে। এটা বলছে সঠিক, এটা ভুল বলেছে। নিকেল এবং জটিল যৌগগুলি বর্গাকার কাঠামো যথাক্রমে তিরস্তম্ভ, অবশ্যই এটা ঠিক আছে। তার মানে এটা এ আর আমাদের এটা হবে না, এ আর ডি হয়ে যাবে অ্যান্সার। তারপরে বলেছে সিলেক্ট দা কেমিক্যাল হুইচ ক্যান অ্যাক্ট এজ এ নিউক্লিওফাইল। ফেনল করে, ফেনল এটা তো নিউক্লিওফাইল থাকে, আমরা জানি ফেনল নিউক্লিওফাইল করে, তবে উইক নিউক্লিওফাইল। ফেনল হবে, এটা নিউক্লিওফাইল, ফেনল নিউক্লিওফাইল হবে। গিগনার রিয়েজেন্ট CH3 টা নিউক্লিওফাইল। অ্যামোনিয়া অ্যাসাইলান এটা এইরকম, আর সি ট্রিপল বন্ড এটা প্লাস, এটা কি করে নিউক্লিওফাইল হবে? তার মানে এটা হবে না, এটা হবে না। বোঝা গেল? বলে দিলাম। কোনটা জ্যামিতিক সমা মানে সিস্টান্স দেখাবে, সিস্টান্স কোথায় দেখাবে? ডবল বন্ড থাকতে হবে তো প্রথম কথা। তাহলে এটা ডবল বন্ড আছে কিন্তু এটা মিথাইল গ্রুপ, এটা হবে না। এই যে এটা সি ডবল বন্ড সি, এখানে CH3,
এখানেও CH3 মানে এমই আর এখানে এমই, এটা হবে না, এটা ক্রস, এটাও ক্রস, এটা হবে লোন পেয়ার একটা আছে, লোন পেয়ার থাকার জন্য এটা হবে, আর এটা হয় যে একটা, তাহলে বি আর সি হচ্ছে জ্যামিতিক সমবায়বতা দেখাবে। তার বলছে নিম্নলিখিত অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা তীব্র অ্যাসিড ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটা তো আমরা সেই 11 প্রথম সেই চ্যাপ্টারে পড়েছিলাম জিওসিতে, যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কেন অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা বেশি তীব্রতর অ্যাসিড, এটা তো হবেই। আর তার মানে এটাতে হবে ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল হবে না কারণ এটা ইলেকট্রন প্লাস আই ইফেক্ট ছিল, তার মানে এটা ক্রস। 2,2 টাইফ্লোরোইথানল, এটা অ্যালকোহল, এর কি করে হবে, এটা অ্যালকোহল কি করে অ্যাসিড হবে, অক্সালিক অ্যাসিড, এটা অ্যাসিডিটি অ্যাসিডিক অ্যাসিড থেকে বেশি, অক্সালিক অ্যাসিড অনেকটা স্ট্রং অ্যাসিড। তারপরে দেওয়া আছে জ্যামিতিক সমবায়তে বলে দিলাম, এটা সি হবে, এটা বি হবে, তারপরে এটা এ হবে, এটা বি হবে বলেছি। তারপরে বলেছে এদের আলফা বিটা গামা বিকিরণের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ কোনটা ত্রুটি, পেনিট্রেটিং পাওয়ার গামার বেশি, এ তো সবাই জানে পেনিট্রেটিং পাওয়ার। মাস এটা কখনো হবে না। আয়নাইজিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার তো সব থেকে ওর বেশি, এটা তো ঠিকই আছে। আয়নাইজিং পাওয়ার মাস এটা তো ক্রস। স্পিড আলফা বিটা গামার মধ্যে কার স্পিড, তো যেটা ছোট হবে তার তো বেশি স্পিড হওয়া উচিত, যেটা সব থেকে কি গামার এটা উল্টা হবে, এটা তার মানে ক্রস হবে না। এবার হচ্ছে আয়নাইজিং পাওয়ার, কে সব থেকে বেশি আয়নাইজিং করতে পারবে, গামা না, এটা একটু ভুল আছে, এটা একটু ভুল আছে, গামা বিটা আলফা হবে, তার মানে একটা, এটা একটাই হবে অ্যান্সার, এটার একটাই হবে অ্যান্সার, বোঝা গেল। তারপরে কি কোশ্চেন আছে দেখি, বায়োলজি, আচ্ছা এইখানে এইটা যে আছে বলছে এর মধ্যে পাইরোসালফিক অ্যাসিড মানে ওলিয়াম, ওলিয়ামের সঙ্গে এইটা, এটা তো ওলিয়াম, ওলিয়ামে তো আমরা জানি এটা ক্লাস H2S2O7 ওলিয়াম, ওলিয়ামের ওলিয়ামেরটা আমি এখানে লিখে দিচ্ছি H2S2O7, এটার সঙ্গে হয়েছে, কারণ ওলিয়ামের সংকেত চেয়েছে, যে তার স্ট্রাকচারটা কি হবে, এখানে দেওয়া আছে মাস অফ ইলেকট্রনে দেওয়া আছে, কাইনেটিক এনার্জি দেওয়া আছে, ওয়েভলেন্থ ইলেকট্রনে ভর, ও আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা জাস্ট পুট করলে হয়ে যাবে, কি সেটা, যে ল্যামডা ইকুয়ালস ডি ব্রগলি ইকুয়েশন H/mv, আর একটা আছে ল্যামডা সমান H/√2m ইন্টু কাইনেটিক এনার্জি, সব ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে, ভর দেওয়া আছে ইলেকট্রনে, এইচ এর ভ্যালু প্লাঙ্ক কনস্ট্যান্ট সবাই জানে, গতিশক্তি দেওয়া আছে, কাইনেটিক এনার্জি, জাস্ট ভ্যালুটা এখানে পুট করতে হবে আর কিচ্ছু না, তাহলে ল্যামডা দিয়ে আমাকে ন্যানোমিটার ইউনিটে বের করতে হবে, বোঝা গেল। আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দিয়েছি, এটা ক্যালকুলেশন করতে হবে, এটা আমি ইকুয়েশনটা এখানে করে দিয়েছি, এটার অ্যান্সার করে দিলাম, এই যে ল্যামডা ইকুয়ালস টু H/2m, এটার এইখানে আছে এইচ এর ভ্যালু আর 0. এইচ এর ভ্যালুটা এখানে লিখে দিই যে কি হবে, 6.6 × 10⁻³
second। ওই ভ্যালুটা এটা পুট করলেও হয়ে যাবে, আর কিছু না। আর এম এর ভ্যালু তো দেওয়া আছে, এম এর ভ্যালু ওখানে দেওয়া আছে, আর ইলেকট্রন ওটাও দেওয়া আছে, কাইনেটিক এনার্জি দেওয়া আছে। তারপরে কি বলেছে, হুইচ কোনটি গাঢ় সালফেটের সাথে জল ত্যাগ করে না। আচ্ছা, জল কোনটা ত্যাগ করবে না? ও এটা তো অ্যারোমেটিক, অ্যারোমেটিক কোনটা দেখো এদের মধ্যে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক নয়, এই কনসেপ্টে দিয়েছে যে এদের মধ্যে কোনটা অ্যারোমেটিক হবে আর কোনটা অ্যারোমেটিক হবে না, সেই কনসেপ্টে দেওয়া আছে। তাহলে এই যদি এখান থেকে আমি যদি একটা পজিটিভ সাইন করি তাহলে কি হবে, এই যে এইটা একটু নিচে দিতে হবে, নিচে। তাহলে এই যে যৌগটা যেটা বি আছে সেখান থেকে এইটা যদি এইচ প্লাস চলে যায় তাহলে এইখান থেকে একটা পজিটিভ সাইন হবে, তাই না? এইখানটা, তার মানে এই যৌগটাকে আমি এইখানে লিখতেছি, এই যে এই। তার মানে এখানে একটা পজিটিভ সাইন, তার মানে এইখানে অ্যাকচুয়ালি কি হবে, বাকিগুলো সবগুলো দেখলে বুঝবে। বলছে সহজে জল ত্যাগ করে না, এই যে যৌগটা, তাহলে এটা কোনটা সহজে জল ত্যাগ করবে না, কোনটা অ্যারোমেটিক আর কোনটা অ্যারোমেটিক নয়, এই কনসেপ্টে করতে হবে। যে এখানে যদি আমি এইচ প্লাস দিই, এখানে যদি প্লাস দিই, বা এখানে যদি মাইনাস সাইন দিই, ওই যে চলে গেল, একটা প্লাস হতে পারে বা মাইনাস হতে, তাহলে ওই যে যাওয়ার পর এখানে কি হবে, যদি মাইনাস সাইন হয় তার মানে কি এখানে দুটো ছটা ইলেকট্রন, তাহলে অ্যারোমেটিক যৌগ হবে, তার মানে এটা আমাদের এটা হয়ে যাবে বিটা অ্যান্সার। এখানে 4 কে ভুল করে দিয়েছি, বোঝা গেল? এবারে দেওয়া আছে যে ভ্যান্ড অফ ফ্যাক্টর আই কি হবে, Na2SO4। আচ্ছা, Na2SO4 কে জাস্ট ভেঙে ফেলতে হবে যে কতগুলো আয়ন তৈরি করে Na2SO4। তাহলে 2Na প্লাস SO4 2 মাইনাস, 2Na প্লাস আর SO4 2 মাইনাস, তাই তো? তাহলে এখানে কতগুলো আয়ন তৈরি করতেছে, 3টা আয়ন তৈরি করতেছে। ভ্যান্ড অফ ফ্যাক্টর আই, তাহলে এটা আমাদের 3 হবে। তাহলে ইকুয়েশনটা কি, আলফা ইকুয়ালস টু I মাইনাস 1/3 মাইনাস 1, তার মানে এখানে করে দিচ্ছি I মাইনাস 1 সমান 2 আলফা, তাহলে I সমান 1 প্লাস 2 আলফা। আছে কিছু? তারপরে এইটা দেওয়া আছে, কি বলছে এটা, যে নিম্নলিখিত লিডনার ক্যাটালিস্ট, আচ্ছা লিডনার ক্যাটালিস্ট বলছে উৎপন্ন পদার্থ ওয়াই, এক্স এর কথা বলেনি, লিডনার সিস হবে না টান্স হবে, এটা সিস প্রোডাক্ট, সিস হবে, সিস। কোথায় সিস প্রোডাক্ট কোনটা আছে, এটা টান্স আছে, এটা সিস আছে, কারণ বি হবে। এগুলো কিছু করার দরকার নেই, লিডনার ক্যাটালিস্ট সি হয়, মানে ওই যে সিস হয়, জাস্ট ওটা মনে রাখলেই হবে, আর কিচ্ছু করার দরকার নেই। দেখতে সিস হবে না টান্স হবে, ওটাই জিজ্ঞাসা করতে বলেছে, মানে ওটাই জানতে চাইছে অ্যাকচুয়ালি। লিনিয়ার ক্যাটালিস্ট ওটাই হবে। আচ্ছা, এবার একটা যেটা রিয়াকশন দেওয়া আছে যে এখানে Me2 দেওয়া আছে, আচ্ছা এখান থেকে ওই Cl দুটোই Cl চলে গিয়ে OMe হবে, আছে ওরকম কিছু? হ্যাঁ, সি হবে, ওগুলো ওই কমন নেম রিয়াকশন থেকে দিয়ে দিয়েছে।
কে আছে? এই একটা দেওয়া আছে, আর ফার্স্ট অর্ডার ওই আবার দিয়েছে এখানে। আর তোমরা কেমিক্যাল কাইনেটিক্সটা ভালো করে দেখে যাবে। কেমিক্যাল কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স থেকে প্রশ্ন তো বারবারই আসছে, মানে এই দুটা কোশ্চেনই বাকি আছে, যে কেমিক্যাল কাইনেটিক্সটা আমাদেরকে ভালো করে দেখে যেতে হবে, কারণ কেমিক্যাল কাইনেটিক্স থেকে তো প্রশ্ন বারবারই আসতেছে। এখানে কতগুলো নোড আছে, মানে এই নোডটা থেকে দিয়েছে প্রশ্নটা, কোথায় গেল? এইটা দ্য প্লট অফ, আচ্ছা আর এর সাপেক্ষে দেখি একটা কি বলছে কোশ্চেনটা। তার মানে আর এর সাপেক্ষে বহু ইলেকট্রন পরমাণু এনপি কক্ষে একটা ইলেকট্রন রেডিয়াল প্রবাবল ডেনসিটি ও, তার মানে 1 2 3টা, তার মানে এন এর মান 3 হবে, এন এর মান 3 হবে, 1 2 3, এখানে যদি আমি এন এর মান 3 করলাম, কতগুলো নোড, নোড থেকেই করে দিলাম। তার হচ্ছে প্রথম বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়কের ঘনত্ব দেওয়া আছে এত মোল পার লিটার, এত হার বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা এইটা তাহলে হার ধ্রুবক, এইটাকে তো আমাকে ওই কেমিক্যাল কাইনেটিক্স এর প্রশ্ন, তার মানে কেমিক্যাল কাইনেটিক্স এটা আমি নিচে করে দিচ্ছি। কেমিক্যাল কাইনেটিক্স এর প্রশ্নগুলো তোমরা সবাই ভালো করে দেখে যাবে, যে কি কেমিক্যাল কাইনেটিক্স থেকে প্রশ্ন মোটামুটি প্রত্যেকবারই আসবে তোমাদের পরীক্ষায়। 3-4টা তো থাকবেই, 3টারও কোশ্চেন থাকবেই তোমাদের, কিন্তু বেশি ওই প্রথম ক্রম দ্বিতীয় ক্রম এইগুলো সব করে যাবে। প্রথম ক্রম রিয়াকশন, দ্বিতীয় ক্রম রিয়াকশন, তাদের বা জিরো জিরো অর্ডার, ওইগুলো সবই ভালো করে দেখে যাবে, কারণ ওইগুলা থেকে তার ফার্স্ট অর্ধায়ু, এগুলো সব ভালো করে দেখে যেতে হবে, ওইগুলা থেকে মোটামুটি প্রশ্ন আসবে। ঠিক আছে, আর কারো কিছু অসুবিধা থাকলে বলো। অনেক প্রশ্ন হয়ে গেছে। তোমাদের তাহলে 7 তারিখে পরীক্ষা, মানে কালকে পরীক্ষা, তাহলে সবাই কেমিক্যাল কাইনেটিক্স যেগুলো পড়েছো ওইগুলোকে ভালো করে একবার চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, ওইগুলো ভালো করে একবার চোখ বুলিয়ে নাও। মোটামুটি সব করে দিচ্ছি আজকে পিওয়াই কিউ। এবার যা কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। ঠিক আছে, তাহলে স্যারের ক্লাস শেষ। বলো যারা ক্লাসে আছো, অসুবিধা আছে কারো? না না, ঠিক আছে, তাহলে পুরো 2 সালের কোশ্চেন এবং তোমাদের নিচে যে কোশ্চেনগুলো ছিল এগুলো WBJEE কোশ্চেন এই বছর, এইগুলো স্যার সলভ করে দিলেন। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। সবাই কালকে ভালো করে পরীক্ষা দিও। তোমাদের যা ক্লাস করানোর এই কম সময়ের মধ্যে আমরা করালাম এতগুলো, আশা করি পরীক্ষা ভালো হবে। ঠিক আছে।